আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের এসএকিউ পার্ট নিয়ে। তোমাদের আগের পর্বে এমসিকিউ যে দুটো পার্ট আলোচনা করে দিয়েছি, একটা হচ্ছে টেক্সট বই থেকে, আর একটা যে তোমাদের শিল্প সংস্কৃতি সাহিত্যের ইতিহাস যেটা রয়েছে এই পার্ট থেকে। ওই পর্ব দুটো অবশ্যই তোমরা দেখে নাও। আর 5 মার্কসের সমস্ত সাজেশন প্রশ্নগুলো আলোচনাও করা রয়েছে, সেটা দেখবে একটা সম্পূর্ণ অংশ, ওখানেও দুটো পার্ট করা রয়েছে। তো অবশ্যই ওগুলো দেখে নাও। এবং আজকে এই যে এসএকিউ প্রশ্নগুলো আলোচনা করছি, এগুলো তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নেবে। তো প্রথমে যেটা আলোচনা করব তার আগে বলে দিই যে দুদাগে কিন্তু তোমাদের এসএকিউ কোয়েশ্চেনগুলো থাকবে। দুদাগে যে কোয়েশ্চেনগুলো থাকবে, প্রথমে দেখো তোমাদের গদ্য অংশ থেকে থাকবে কে বাঁচায় কে বাঁচে। এখান থেকে তোমরা যে কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করো। প্রশ্ন হচ্ছে, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? দেখো, দুজনে কিন্তু একই পদে কাজ করে, নিখিল এবং মৃত্যুঞ্জয়। তো নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায়? সে হচ্ছে 50 টাকা মাইনা কিন্তু বেশি পায়। কেন? একটা বাড়তি কাজের জন্য। 2, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কার কেন এমন মনে হয়েছে? কার মনে হয়েছে এ কথা যে এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না? দেখো, নিখিল মৃত্যুঞ্জয়কে বুঝিয়ে বলার জন্য এ কথা কিন্তু ভেবেছিল। 3, ভুরিভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, না খেয়ে মরাটা উচিত নয়, এর সমর্থনে বক্তা কি বলেছিল? 4, ওটা পাশবিক স্বার্থপরতা, কোন কাজকে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করা হয়েছে? মানে এই যে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, এই দর্শনকেই কিন্তু এক ধরনের পাশবিক স্বার্থপরতা বলে মনে করেছে মৃত্যুঞ্জয়। 5, নিজেকে না খাইয়ে মরা বড় পাপ, একথা শুনে মৃত্যুঞ্জয় কি বলেছিল? দেখো, এটাও কিন্তু এই আগের উত্তরের মধ্যেই কিন্তু হয়ে গেল। তো এই পার্টটা কমপ্লিট। এছাড়া তোমরা এখান থেকে এছাড়া যে প্রশ্নগুলো রয়েছে, যখন পাঠ্যাংশটি বোঝাতে বোঝাতে বিষয়বস্তু যে প্রশ্নগুলো বলেছে অবশ্যই তোমরা সেগুলো দেখে নিও। ভাত থেকে এই কয়েকটা একটু দেখো, যে ঝিঙে শাল এবং রামশাল চাল কি কি দিয়ে খায়? এই ঝিঙে শাল আর হচ্ছে রামশাল। দেখো, ঝিঙে শাল যেটি রয়েছে এই চালের ভাত, মানে ভাত দিয়ে নিরামিষ ডাল এবং তরি তরকারি কিন্তু খাওয়া হয়। তোমরা কমেন্টে জানাও যে রামশাল চাল দিয়ে কি কি খাওয়া হয়। এখানে আরও একটা প্রশ্ন রেখেছি, উৎসবের বুকে শত হাতির বল থাকতো, আজ কি হলে এমনটা হতো? মানে সে যদি ঠিকমতো খেতে পেতো, অভুক্ত না থাকতো, তাহলে কিন্তু তার বুকে শত হাতির বল থাকতো। এলে পরে নদীর পাড়ে সারবন্দি শ্রাদ্ধ হবে, কাদের এভাবে শ্রাদ্ধ হবে? সে স্বর্গসুখ পায়, কে কিভাবে স্বর্গসুখ পায়? এখানে স্বর্গসুখ পায় বলতে উৎসবের কথা বলা হয়েছে। কিভাবে এটা বর্ণনা করতে হবে? তাকে বড় উতলা করে কাকে? উৎসবকে। কি বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। আসল বাধার খোঁজ করা হয় না, কেন আসল বাধার খোঁজ করা হয় না? কেন আসল বাধাটির আর খোঁজ করা হয় না? এই প্রশ্নের উত্তর তোমরা কি লিখবে? যে কলকাতার বাদার চাল চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে, মানে নিয়ে খাওয়ার পর পেতলের যে ডেচকি সেটা চুরির অপরাধে তাকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হলে কলকাতার বাদার খোঁজ করা তার পক্ষে আর হয়ে ওঠে না। ওই 5 ভাগে ভাত হয়, ওই 5 ভাগ বলতে কি কি? 5 ভাগ যে চালের কথা বলা হচ্ছে এখানে, সেই 5 ভাগ চাল কি কি? ঝিঙে শাল, রামশাল, কনকপানি, পদ্মজালি এবং মোটা সাপটা, এই 5 ধরনের চালের কিন্তু ভাত রান্না হতো কোথায়? বড় বাড়িতে। এবার ভারতবর্ষ থেকে দেখো, ভারতবর্ষ থেকে দেখবে তাই ধারের অঙ্ক বেড়ে চলে। ধারের অঙ্ক বেড়ে চলার কারণ, ফাপি কাকে বলে? ফাপি, ঠিক আছে, এটা তোমাদের দেওয়া রয়েছে কিন্তু ভারতবর্ষ এই অংশটা থেকে। তো ফাপি কি? ফাপি হলো, এটা লিখবে যে শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ়বাংলার গ্রাম্য বা তথাকথিত ছোট লোকের ভাষায় সেই আবহাওয়াকে কিন্তু ফাপি বলে। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। মানে বুড়ির কি অভিজ্ঞতা বলা হয়েছে? দেখো, বটগাছতলায় বটের গুড়ির কাছে থাকা একটা শেকড়ের উপর বসে পেছনের গুড়ির কোটরে পিঠ ঠেকিয়ে বসার যে অভিজ্ঞতা সে কথা বলা হয়েছে। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা আছে? ওখানে বলা আছে যে শনিবার শুরু হলে 7 দিন, মঙ্গলবার হলে 5 দিন,
বুধবার হলে 3 দিন বৃষ্টি চলবে, অন্যবারে শুরু হলে সেদিনই থামবে। বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? এগুলোর আলোচনা করছি না। বুড়ি খেপে গেল, কোন কথা শুনে বুড়ি খেপে গেল? ঠিক আছে, ওই যে চায়ের দোকানে একজন বুড়িকে ভারী তেজি দেখছি, এই কথা বলেছিল না, যে এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে, এই কথা বলায় কিন্তু সে বুড়ি আর কি খেপে গিয়েছিল। দোকানদার ঝাঁপ বন্ধ হতে থাকলো, হ্যাঁ দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো কেন? এটি। নেক্সট আমাদের কবিতা অংশ থেকে দেখো রূপনারায়ণের কুলের থেকে পড়বে যে এই জগৎ স্বপ্ন নয়। কবির কেন এমন মনে হয়েছে যে এই জগৎ স্বপ্ন নয়? বা যদি বলে যে কখন কবি একথা জেনেছিলেন, তিনি জেনেছিলেন কিন্তু মানব জীবন সায়াহ্নে জেগে উঠেছিলেন, আর তখনই জেনেছিলেন যে জগৎ স্বপ্ন নয়। ঠিক আছে, যে জগতে তিনি ছিলেন তা স্বপ্ন নয়, তা আঘাতে সংঘাতে ভরা কঠিন বাস্তব। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? কারণ মানব জীবনে অপ্রাপ্তির যন্ত্রণা, পারিপার্শ্বিক আঘাত, এর যে তীব্রতাকে বোঝাতে গিয়েই কবি কিন্তু এই উদ্ধৃত উক্তিটি বা কথাটি বলেছেন। ঠিক আছে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা বলা হয়েছে? কোন দেনা শোধের কথা বলা হয়েছে? বলেছে যে কোন দেনা শোধ করার কথা বলা হয়েছে। দেখো, দেনা বলতে মানুষ তার জীবনে যা যা অর্জন করে সেসবের কথা বলেছে। তো কিভাবে শোধ করা সম্ভব এটাও বলে দিচ্ছি, যে আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব। মানে এটা কবি বলেছেন, মনে করেছিলেন। চিনিলাম আপনারে, কিভাবে নিজেকে চিনলেন? তিনি আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। জেগে উঠলেম, কি কবি কোথায় কিভাবে জেগে উঠিলাম? ঠিক আছে, আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? দেখো, মোরগ ফুলের মতো লাল আগুন বলতে কি, কোন কিসের কথা বলা হয়েছে? তো এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? এখানে দেশওয়ালিরা তাদের শরীর গরম রাখার জন্য যে আগুন জ্বেলেছিল সেই আগুনের কথাই বলা হয়েছে। আচ্ছা, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো কে? অর্থাৎ সেই বাদামি হরিণটি। কেন নামলো? কারণ তার শরীরকে একটু ঠান্ডা আবাস দেওয়ার জন্য সে কিন্তু সেই নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো, বা আবেশ দেওয়ার জন্য। আগুন জ্বললো আবার, দ্বিতীয়বার কেন আগুন জ্বললো? দেখো, দ্বিতীয়বার আগুন জ্বলার কারণ হলো যে মৃত হরিণের মাংস রান্নার জন্য দ্বিতীয়বার কিন্তু আগুন জ্বলেছে। দেখো, তোমাদের কবিতার একদম লাস্ট প্যারায় রয়েছে। আর প্রথমবার আগুন জ্বলেছিল কেন? শিকারীদের আগুন জ্বালানোর জন্য, মানে দেশওয়ালিরা আর কি আগুন জ্বালিয়েছিল শরীরকে রাখার জন্য, মানে গরম রাখার জন্য। একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাও দেখি, যে এই তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। এরপরে চলে যাও পরবর্তী, মহুয়ার দেশ। ঘুমিন তাদের চোখে হানা দেয়, মানে কাদের চোখে কি হানা দেয়? ক্লান্ত দুঃস্বপ্ন। আমার ক্লান্তির উপর ঝরুক, কি ঝরার কথা বলা হয়েছে? মহুয়ার ফুল। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি কি? কয়লা খনির গভীর বিশাল শব্দ। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কবি কখন অবসন্ন মানুষের শরীরে এই ধুলোর কলঙ্ক দেখেন? ঠিক আছে, এইখানে এই প্রশ্নগুলো রয়েছে। অবশ্যই তোমরা এই এসএকিউ প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্য থেকেই তোমরা কিন্তু প্রশ্নগুলো অবশ্যই পেয়ে যাবে। আর এখানে একই প্যাটার্নেই তোমাদের প্রশ্নগুলো হয়, তো অবশ্যই তোমরা এখান থেকে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কবি কাকে মেঘমদির মহুয়ার দেশ বলেছেন? নেক্সট পরবর্তী তোমাদের কবিতা যেটি রয়েছে, আমি দেখি। এখান থেকে বলা হচ্ছে যে বহুদিন জঙ্গলে যায়নি, মানে জঙ্গলে না যাওয়ার কারণ কি? কারণ কবি কিন্তু দীর্ঘদিন শহরে আছে, তাই তার জঙ্গলে যাওয়া হয়নি। শহরের অসুখ কি করে? শহরের অসুখের ফলে কি হয়? শহরের অসুখ হা করে কেবল কিন্তু সবুজ খায়। সবুজের অনটন ঘটে কোথায়? শহরে। কেন সবুজের অনটন ঘটছে? ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু আগেও আলোচনা করেছি, তো অবশ্যই এগুলো দেখো। সবুজের অনটন ঘটে কেন? কারণ নগরায়নের জন্য সবুজের অনটন ঘটে কোথায়? শহরে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, বলছে আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করছে? কবির চোখ কি চায়? সবুজ দেখতে না, সেই জন্য। আচ্ছা, আমি দেখি কবি কি দেখতে চান? কি দেখতে চান আমি দেখি কবিতায়? কবি চান একটু সবুজ দেখতে, যে গাছ তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। তাহলে কবি চোখ
আর আরেকটা পার্ট আছে লাস্টে, দেখবে কবিতাটির শেষে রয়েছে যে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি, চোখ তো সবুজ চায়। তাহলে কবির চোখ কি চায়? সবুজ চায়। আর দেহ চায় কি? সবুজ বাগান। এই যে তোমাদের প্রশ্নটি রয়েছে, এটার উত্তর যে কবিতায় কবির চোখ কি চায়? সবুজ চায়। আর দেহ চায় সবুজ বাগান। আমি দেখি কবি কি দেখতে চান? তিনি কি দেখতে চান? যে গাছ তুলে এনো বাগানে বসাও, মানে গাছের সবুজ শরীরে দরকার, তো গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন, এটাই কবি দেখতে চান। আমি দেখি কবিতায় নিজের উজ্জীবনী শক্তি কবির কিভাবে প্রকৃতির মধ্যে খুঁজে পেয়েছেন। আচ্ছা, ক্রন্দনরতা জননীর পাশে রয়েছে, ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির কি মনে হয়? যদি পাশে না থাকে তখন কি মনে হয়? তো এখানে দেখো, এখানে আরো একটা বলি যে এই প্রশ্নটা অথবা এইভাবে দিতে পারে, যদি ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি কি কি ব্যর্থ বলে মনে করেছেন। তার যে লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা, এই সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে বলে কবি কিন্তু মনে করেছেন। ঠিক আছে, আমি তারপরে কি রয়েছে, আমি তা পারি না, বক্তা কি পারেন না এবং কেন। নেক্সট রয়েছে যে সেই কবিতায় জাগে আমার বিবেক। কি জাগে কবিতায়? কবির বিবেক। তো সেই বিবেককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তবে এখানে বলি যে কেন এই বিবেকটি জাগে, কারণ জঙ্গলে পাওয়া নিখোঁজ মেয়েটির যে ছিন্ন ভিন্ন করুণ অবস্থার প্রতিবাদে। তো কার সঙ্গে তুলনা করা হয়েছে? বিস্ফোরণের বারুদের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। কেন তবে লেখা, কেন গান গাওয়া, এ দ্বিধার কারণ কি? নেক্সট, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে। এবারে তোমাদের নাটক অংশ রয়েছে, নাটক অংশ থেকে আলোচনা করছি যে বিভাগ নাটকের নামকরণ কি হয়েছিল, কিভাবে ওড়িয়া নাটকের দুধ ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে, এই প্রশ্নগুলো দেখে নাও এখান থেকে, এগুলোর আমি আলোচনা করছি না। নাটক তো দুটো রয়েছে, একটা হচ্ছে বিভাব আর অপরটি রয়েছে কিন্তু নানা রঙের দিন। তো অবশ্যই দুটোরই তোমরা এমসিকিউ এসএকিউ কোয়েশ্চেন অবশ্যই অর দিয়ে পাবে। তো একটা পার্ট ভালো করে তোমরা দেখে নিও বড় প্রশ্নের জন্য। বিভাব বা নানা রঙের দিন যে কোনো প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি সাজেশনে, সেগুলো অবশ্যই ভালো করে দেখবে। আর এখানে এমসিকিউ আলোচনা করে দিয়েছি আগের পর্বে। এখানে বিভাব নাটকের এই প্রশ্নগুলো দেখো, আর নানা রঙের দিন থেকে এখানে দেখো যে নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে, ঠিক আছে, এগুলো একবার দেখে নেবে। এরপরে রয়েছে আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথা এটা বলেছেন, এই প্রশ্নগুলো। ঠিক আছে, এই তো জীবনে সত্য কালীনাথ, সত্যিটি কি, চাকরি ছেড়ে দিলাম, কে কেন চাকরি ছেড়ে দিয়েছে, আমার দিন ফুরিয়েছে, কোন প্রসঙ্গে উক্তি করা হয়েছে, মরে যাব তবু ভুলবো না, কে কি ভুলবে না, নানা রঙের দিনের চরিত্রলিপি, বয়স সহ উল্লেখ করে, এই প্রশ্নগুলো। আর আন্তর্জাতিক কবিতা যেটা রয়েছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আর সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে, সমুদ্র কি খেয়েছিল, আর্মাডা কি, কেন ফিলিপ কেঁদেছিলেন, কোটেশনগুলো দেখো, আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। তা কাদের উদ্দেশ্যে কেন এই কথা বলা হয়েছে। তারপরে গলদের নিপাত করেছিল সিজার। ঠিক আছে, এই গলদ কে এবং উক্তিটির অর্থ লেখো। জয়তরণের ঠাসা কোন শহর, এটা করবে কিন্তু রোম, মোহনীয় রোম, জয়তরণের ঠাসা। রাজারা কি পাথর ঘাড়ো করে আনতো, কারা পাথর শ্রম দিত ও কাদের খ্যাতি হতো, এই প্রশ্নগুলো। অলৌকিক থেকে দেখো যে ওর কাছে জল পেতে পারো, কার কাছে পাওয়া যেতে পারে, বা জলের কেন প্রয়োজন হয়েছিল, কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল, সেকালে ঘন ঘন শাঁকা হতো, এই শাঁকা হলে কি হতো, অরন্ধন, যেটা মানে বাড়িতে রান্না বান্না হতো না, তাই না, আগুন জ্বলতো না আর কি। পাঞ্জা সাহেব, যেটা হাসান আবদালের জঙ্গল, লোকজন খবর পেয়ে সবাই উত্তেজিত, কোন খবরে উত্তেজিত হয়েছিল, এটি। তো এই হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের সমস্ত এসএকিউগুলো আলোচনা করলাম। তো এই পার্টগুলো ভালো করে দেখো, এর মধ্য থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী পার্টে আলোচনা করবো হচ্ছে তোমাদের এসএকিউ প্রশ্ন, যেগুলো সাহিত্যের ইতিহাস থেকে।